সো দেখো আমরা এই মোলের সূত্রগুলো দিয়ে কত সহজে অঙ্কগুলো করতে পারি। খুব সহজ হবে আমাদের অঙ্কগুলো যদি আমরা মোলের সূত্র দিয়ে করি। যেমন আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা এর আগে দেখলাম যে মোল মানে হচ্ছে এতগুলো সূত্র যে কোনো একটা দিয়ে আমি প্রয়োগ করতে পারি। এর আগে আমরা শিখেছি বা জেনেছি। তো এখন এটার প্রয়োগটা আমরা একটু করে দেখি। যেমন ধরো একটা অঙ্ক, 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়। দেখো খেয়াল করো, কতটি মানে সংখ্যা চাওয়া হয়েছে, আর এখানে দেখো ওয়েট দাও। সো সংখ্যা এবং ওয়েট খেয়াল করতে হবে। ওয়েট মানে ডাব্লিউ, খেয়াল করতে হবে। ওয়েট মানে হচ্ছে এখানে কি ডাব্লিউ, আর কতটি মানে হচ্ছে সংখ্যা। সো এই দুইটা টার্ম এখানে কোথায় আছে দেখো, খেয়াল করে দেখবা যে এখানে আছে আর হচ্ছে যে এখানে। সো আমরা যদি অঙ্কটা করি এইভাবে ক্যালকুলেশন করি যে 500টি স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম হয়, প্রতিটি স্বাক্ষর তাহলে কত। খেয়াল করো, আগে আমরা মিলিগ্রামকে গ্রামে নেব। সো এই মিলিগ্রামকে 1000 তে ভাগ দিয়ে গ্রামে নিলাম। আর 500টির জন্য যদি এতটুকু খরচ হয় তাহলে একটির জন্য কত, 500 দিয়ে ভাগ। এটা হচ্ছে আমাদের ওয়েট ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি, এইটা আর এইটা। ডাব্লিউ এর মান আমি বসাই দিলাম, মলিকুলার মাস হচ্ছে 12, সংখ্যা আমি বের করব, এটা আমার এটা আমি বের করব, আর এটা অ্যাভোগাড্রো নাম্বার, বাস অ্যান্সার। দেখো আরেকটা কনসেপ্ট আমি অঙ্ক করতেছি। প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত। আচ্ছা, এখানে কি কি আছে খেয়াল করো, এখানে দেওয়া ডাব্লিউ মানে ওয়েট আর আয়তন মানে ভি। সো খেয়াল করো এই দুটো টার্ম এখানে কোথায় আছে, সো এখানে আছে আর এখানে আছে। তো আমি যদি সূত্র প্রয়োগ করি, জাস্ট আমি এখানে ডাব্লিউ জায়গায় 1.7 বসাই দিব, মোলার ভলিউম মানে 22.4 আর মোলার মাস হচ্ছে 70, অ্যামোনিয়ার মোলার মাস। সো জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। আরেকটা অঙ্ক দেখো, যে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত আয়তন গ্যাসে কতটি হলো। আচ্ছা খেয়াল করো, এখানে আয়তন আছে ভলিউম, এখানে আয়তন আছে ভলিউম, প্রেসার পি এন্ড টেম্পারেচার টি, চাইছে সংখ্যা কতটি অণু। সো এখানে দেখো আমরা যদি সংখ্যা বলি তাহলে এটা আমার আসতেছে এটা, তারপরে ভলিউম পি টি এগুলো কোথায় আছে, এখানে আছে। তো যেহেতু এখানে সংখ্যা চাওয়া হয়েছে, আমি এই দুটো যদি নেই তাহলে এই সূত্রটা আমি প্রয়োগ করতে পারি। কিন্তু তার আগে এখানে একটু কথা আছে, এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্ট ফার্স্ট চ্যাপ্টারে একক নিয়ে আমাদের একটা বড় পড়াশোনা পড়ে ফেলার কথা। সেখানে আমরা জানি যে লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা অঙ্ক করলে আমাদের জন্য সুবিধা হয়। তার মানে লিটার অ্যাটমসফিয়ার এককে যেখানে চাপ মিলিমিটার প্রেসার, সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করব। আমরা যদি 740কে 760 দিয়ে ভাগ দিই তাহলে সেটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার। আচ্ছা, যদি মিলিলিটার হয় তাকে আমরা লিটারে কনভার্ট করে নিব, 25কে 1000 দিয়ে ভাগ দিলে সেটা হয়ে যাবে লিটার। সেই ক্ষেত্রে আমাদের আর যে কনস্ট্যান্ট ধ্রুবক তার মান হচ্ছে 0.0821। আচ্ছা, তাহলে এই যদি আমরা প্রয়োগ করি, জাস্ট দেখো ক্যালকুলেশনে এটা বের করতে হবে, সবগুলি মান এখানে দেওয়া অ্যান্সার। এটা হলো জাস্ট আমরা এইসব সূত্র ব্যবহার করে খুব সহজেই এইসব গণনা করতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা এখন যতগুলি করবো সেটা রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা। মানে এতক্ষণ আমরা কোনো রিঅ্যাকশনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। যদি এমন হয় কোনো রিঅ্যাকশন যদি আমার আসে, তাহলে রিঅ্যাকশনের মাধ্যমে বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদে বা উৎপাদ থেকে বিক্রিয়ক, সেটার রিলেশন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা করতে পারি। অবশ্যই খেয়াল করতে হবে রাসায়নিক সমীকরণ সঠিকভাবে লেখার নিয়ম। এটা আমাদের 9-এর বেসিক। যেমন ধরো বাম পাশ এবং ডান পাশ দুই জায়গায় পরমাণু সংখ্যাগুলি সমান রাখতেই হবে। যেমন নাইট্রোজেন এখানে 2টা, এখানে অবশ্যই 2টা থাকতে হবে। হাইড্রোজেন এখানে 3 মানে 6টা, বাম দিকে, সো ডান দিকেও 6টা থাকতে হবে। এবং সমীকরণটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করা, সেটার জন্য ফেজ সহ, যেমন এটা গ্যাসীয় 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 বা লিকুইড হলে লিকুইড এল ব্র্যাকেটে বন্ধনী দিয়ে আমাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখন এখানে আমি একটা সাহায্য নেব, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এই যে একটা বিক্রিয়া, ধরো এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এখানে মোল যে অনুপাতগুলো দেখাচ্ছে, মোল 1:3:2
অর্থাৎ এখানে 1 মোল, 3 মোল, 2 মোল, এই অনুপাত সবসময় বিক্রিয়াটা বজায় রাখবে এবং এইটা তার আয়তনের সাথে রিলেটেড। আয়তনের সাথে রিলেটেড এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1 মোল, ধরো এটা তার সাথে বিক্রিয়া করবে 3 মোল আর সেখান থেকে প্রোডাক্ট পাবো 2 মোল। তার মানে যদি কথার কথা আমি যদি নাইট্রোজেন নিই 60 লিটার, তাহলে অবশ্যই এর সাথে বিক্রিয়া করতে হবে তার 3 গুণ, অর্থাৎ 180 লিটার অবশ্যই হাইড্রোজেন বিক্রিয়া করবে, তার ভলিউম হতে হবে। আচ্ছা, তাহলে প্রোডাক্ট কত হবে? 1 এর ডাবল, মানে 2 × 60 অর্থাৎ 120 লিটার হবে। সো এখানে একটা সরল অনুপাত বজায় থাকবে, এটা হচ্ছে আমাদের গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তার মানে আমরা এটার সাহায্যে যে কোনো তোমার ভলিউম বের করা যাবে। এখানে যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট থাকে, অর্থাৎ ধরো কথার কথা আমি এখানে নাইট্রোজেন নিলাম 60 লিটার আর হাইড্রোজেন নিলাম 200 লিটার, তাহলে আমাদের গ্যাস আয়তন সূত্র অনুযায়ী আমরা জানি 60 এর সাথে আয়তন শুধুমাত্র 180 হইতে হবে। হ্যাঁ, 180 বিক্রিয়া করতে পারবে, কিন্তু আমি নিলাম 200, এটা কিন্তু বেশি নিলাম। তাহলে এখানে 200 থেকে 180 চলে যাবে, বিক্রিয়া করে অবশ্যই থাকবে 20 লিটার বাকি থাকবে। তাহলে যদি প্রশ্ন হয় যে এখানে আমি এটা নিলাম 60 লিটার, এটা নিলাম 200 লিটার, তাহলে এই বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় প্রোডাক্টে যে টোটাল গ্যাসের আয়তন কত হবে? খেয়াল করো, টোটাল যদি বলা হয় গ্যাসের আয়তন, তাহলে এটা তো গ্যাস প্রোডাক্টে, সেটা কত? 120 লিটার। কিন্তু এখানে এর 180 যে বিক্রিয়া করে, আমি তো 180 নেই, আমি নিয়েছিলাম 200, তার পুরোটা তো বিক্রিয়া করে না, তাহলে অবশ্যই কত থাকে? 20 লিটার। তাহলে এর সাথে 20 যোগ হবে, অর্থাৎ 140 লিটার। যদি বলা হয় বিক্রিয়া মিশ্রণে, বিক্রিয়ার পর, বিক্রিয়া মিশ্রণ মানে সবগুলো একসাথে, বিক্রিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কত হবে গ্যাসের আয়তন, গ্যাস মিশ্রণের আয়তন কত হবে? আমরা জানি প্রোডাক্ট হবে গ্যাস আয়তন সূত্র অনুযায়ী নাইট্রোজেনের ডাবল, মানে এটা 60, অতএব এটা 120। কিন্তু এখানে তো সবগুলো বিক্রিয়া করে নেই, 200 ছিল, অবিক্রিয়কৃত অবস্থায় 20 ছিল, তো সেটা সহ ধরলে টোটাল গ্যাস হবে অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস সহ, যেটা অবিক্রিয়াকৃত, সেটা সহ হচ্ছে 140 লিটার। আর এখানে কেন এটা 20 লিটারকে আমরা কি বলি? আমরা বলি এটাকে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। লিমিটিং রিঅ্যাকট্যান্ট 99 তোমরা পড়েছো, যাকে বলে সীমিত বিক্রিয়ক। এখানে এটা সীমিত না, সরি, সীমিত বিক্রিয়ক হবে এটা অ্যামোনিয়া, কারণ আমরা সীমিত বিক্রিয়কের সংজ্ঞা থেকে জানি যে যেটা কম হয়, যার উপর অ্যামোনিয়া নির্ভরশীল। অর্থাৎ হাইড্রোজেন তো আমি 200 লিটার নিলাম, তো হাইড্রোজেন যে 200 নিলাম, 200 লিটার, এখান থেকে পুরো হাইড্রোজেনটা বিক্রিয়া করেনি, কারণ এখানে 180 লিটার বিক্রিয়া করে। কেননা এর যার সাথে বিক্রিয়া করবে নাইট্রোজেন, তার পরিমাণ 60 যেটা আমি দিলাম, তার সাথে বিক্রিয়া করতে পারে 180 লিটার। তাহলে এটা আমি নিলাম 200, তাহলে এখানে 60 লিটার তো বিক্রিয়া পুরোপুরি করে ফেলবে 120 লিটার অ্যামোনিয়া, কিন্তু এই যে 20 লিটার হাইড্রোজেন অবশিষ্ট থাকে, তার জন্য আর কোনো নাইট্রোজেন যেহেতু নাই, তাই নাইট্রোজেন এখানে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। নাইট্রোজেন এখানে কি? লিমিটিং বিক্রিয়ক বা সীমিত বিক্রিয়ক, লিমিটিং রিঅ্যাকট্যান্ট। অর্থাৎ এখানে অ্যামোনিয়াটা মূলত নির্ভর করে কার উপর? অ্যামোনিয়া নির্ভর করে এখানে নাইট্রোজেনের উপর, সীমিত বিক্রিয়কের উপর। যদি নাইট্রোজেন বেশি হইতো, তাহলে এই 20 লিটারের সাথে বিক্রিয়া করলে আরো অ্যামোনিয়া আমি পেতাম। হ্যাঁ, এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমেট্রি হিসাবে যে কম থাকে সে হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট। যদি এমন হইতো এখানে 60 লিটার নিলাম আর এখানে হাইড্রোজেন 200 না নিয়ে আমি 150 লিটার নিলাম, যদি নেই, তাহলে কিন্তু এখানে 60 এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে 180, সেখানে আমি নিলাম 150, অর্থাৎ কমে গেল। তখন হাইড্রোজেন হবে কি? লিমিটিং রিঅ্যাকট্যান্ট। সো এইভাবে আমি গণনার মাধ্যমেও এগুলো ব্যবহার করে আমি আরো কিছু ম্যাথ করি। সো আমরা ওই উদাহরণগুলো একটু দেখব। আসলে আরেকটা ম্যাথ দেখি। এখানে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? আচ্ছা, এখন ম্যাথটা দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু এটা আমরা খুব সহজে করব। কিভাবে? খেয়াল করে দেখো, এখানে দেওয়া ওয়েট W, সো W কোথায়? এখানে। আচ্ছা,
তাহলে খেয়াল করো এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি, তাপমাত্রা মানে টি, চাপ মানে প্রেসার, এবং কত মিলিলিটার মানে ভি। সো পি এখানে ভি পি টি কোথায় দেখো, সো এইটা। তো যেহেতু আমি দুটো দেখলাম সমান, এই দুটো দিয়ে আমি অঙ্ক করতে পারি। সবার আগে যেহেতু আমরা এখন করতেছি রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা, যেখানে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমাকে বের করতে হবে, অবশ্যই বিক্রিয়ার সমতাকরণটা এখানে জরুরি। পটাশিয়াম ক্লোরাইডকে হিট দিলে এভাবে ভাঙবে। আচ্ছা, এরপরে খেয়াল করো আমি যে সূত্রটা ব্যবহার করব এটা কিন্তু পটাশিয়াম ক্লোরাইডের জন্য, কিন্তু আমার প্রশ্নে কি চাইছে খেয়াল করে দেখো, কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে, না অক্সিজেন এটা। আচ্ছা, তো আমরা আগে পটাশিয়াম ক্লোরাইডের তথ্যটা নিয়ে যদি সূত্র অঙ্কটা করি, ভি যদি বের করি, এখানে ভি কত আসে খেয়াল করে দেখো, ভর এখানে দাও 5 গ্রাম, মোলার গ্যাস ধ্রুবক বসানো, টেম্পারেচার যেটা প্রমাণ তাপমাত্রা বলা, প্রমাণ চাপ বলা, আর মোলার মাস হচ্ছে এত পটাশিয়াম ক্লোরাইড। সো এর মধ্যে আমি যেটা পাই সেটা লিটার এককে পাবো, কার আয়তন, পটাশিয়াম ক্লোরাইডের আয়তন পাবো। আচ্ছা, এখন আমাকে চাইছে কিন্তু অক্সিজেন। তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখি এটা 2 মোল which is equivalent to 3 মোল অক্সিজেন। তাহলে 1 মোলের জন্য কত হবে, 3/2 মোল। আমরা জানি গ্যাস আয়তন সূত্র থেকে যে এটা যদি 1 মোল হয়, এটা যদি 3/2 মোল হয়, তাহলে ভলিউম যদি এটা v হয়, এটাও 3/2 v হবে। সো আমি 3/2 এর সাথে এটা যদি আমি জাস্ট গুণ করে দেই, আমি আমার অ্যানসার পেয়ে যাব। আচ্ছা, সেম আরেকটা অঙ্ক দেখো, এখানে 210 গ্রাম মার্কিউরাস অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে তীব্রতা উত্তপ্ত করা প্রয়োজন। অঙ্কের ল্যাঙ্গুয়েজ দেখে মনে অনেক জটিল, কিন্তু আসলে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করলে অঙ্কটা সলভ করা খুব সহজ। খেয়াল করে দেখো, প্রথমত মার্কিউরাস অক্সাইডকে আমি হিট দিব, হিট দিলে অক্সিজেন উৎপন্ন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি অক্সিজেন যেখানে যতটুকু উৎপন্ন হবে ঠিক ততটুকু অক্সিজেন এখানেও আমি পাবো যেখানে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করব। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিউরাস অক্সাইডকে হিট করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বিক্রিয়াটা থেকে সমীকরণের সাহায্যে স্টয়কিওমেট্রিক ভাবে নিয়ে আসি, একটু খেয়াল করে দেখো, এখানে 2 মোল which is equivalent to 1 মোল অক্সিজেন। খেয়াল করে দেখো, এটাকে আমি 1 নং দিলাম। আবার এখানে আমরা দেখতেছি এটা 2 মোল which is equivalent to 3 মোল অক্সিজেন। আচ্ছা, যেহেতু এখানে 1 মোল অক্সিজেন ছিল, এখানে 3 মোল, তাই আমি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে পাই, এটা 1 হয়ে যাবে, 2/3 হবে। তাহলে দেখো এখানেও 1 মোল অক্সিজেন, এখানেও 1 মোল অক্সিজেন। এই ক্ষেত্রে 1 মোল অক্সিজেন যদি দুটাকে আমি ইকুয়েট করি, 1 আর 2 নং সমীকরণ থেকে আমি পাই এই দুটো অবশ্যই সমান হবে, এটা আর এটা সমান হবে। যেহেতু এখানে 1 মোল অক্সিজেন, এখানে 1 মোল অক্সিজেন, যদি সমান হয় তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে পাই 1/3 মোল। অতএব আমি বলতে পারি যদি আমি এটার মোলকে বের করতে পারি তাহলে আমার এটার মোলও বের হয়ে যাবে। তো এটার মোল বের করতে অনেক সহজ। নাম্বার অফ মোল অফ মার্কিউরাস অক্সাইড, মোলের সূত্র কি আমরা জানি, ভর থাকবে, এর সূত্র W/m। তাহলে আমি W/m সূত্র প্রয়োগ করে, প্রশ্নে দেওয়া আছে 210 গ্রাম, সেটা এখানে বসায় দেব, আর মোলার মাস হচ্ছে 216। সো আমি মোল পেয়ে গেলাম। কার মোল পেলাম, এটা হচ্ছে মার্কিউরাস অক্সাইডের মোল। আচ্ছা, এখন আমি যদি বলি যে এখানে খেয়াল করে দেখো, আমি যদি দেখি যে আমি পেয়ে গেলাম কি, নাম্বার অফ মোল অফ মার্কিউরাস অক্সাইড হচ্ছে কত আসছে, 0.972 মোল। তাহলে একটু আগে আমি এখানে রিলেশন থেকে দেখতেছি যে 1 মোল মার্কিউরাস অক্সাইড হচ্ছে 1/3 মোল অফ পটাশিয়াম ক্লোরাইড। তাহলে অবশ্যই আমি বের করতে পারি এই রিলেশনের সাহায্যে 1/3 0.972, তাহলে এটা আসবে 0.324 গ্রাম, সরি মোল। আচ্ছা, কিন্তু প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে হচ্ছে কত গ্রাম, কি পরিমাণ, মানে এখানে গ্রাম চাওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এখন এই সূত্র, আমি আবার এই সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু মোল মানে হচ্ছে ওয়েট বাই মোলার মাস। সো ওয়েট তাহলে কত হবে, ওয়েট হবে মোল ইনটু মোলার মাস। তো আমি যদি মোলটাকে গুণ করে দিই 0.324 ইনটু মোলার মাস হচ্ছে
122.6। সো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে সেখানে 160 গ্রাম ওই চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? আচ্ছা, খেয়াল করে দেখো, চুনা পাথর যেটা আমি নিলাম তার ভর হচ্ছে এত, অর্থাৎ যেখানে 160 গ্রাম পুরোটাই বিশুদ্ধ না, 100% না, যেখানে 95% বিশুদ্ধ, যার জন্য আমাকে বের করে নিতে হবে যে এই চুনা পাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ এখানে যদি বলা হয় 95% মানে কি 95/100, কতর মধ্যে? 160-এর মধ্যে। সো এটা হচ্ছে আমার বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট, যেই পাথর তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট এতটুকু। আচ্ছা, এর মধ্যে যদি লো HCl তাহলে রিঅ্যাকশনটাকে দেখা যায় ক্যালসিয়াম কার্বনেট HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হয়, ওয়াটার আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। প্রমাণ তাপমাত্রা মানে T আছে, P আছে, কত আয়তন মানে V কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। সো খেয়াল করো আমাদের এখানে সেই P V T এবং W, সো এইটা আর আমি এটা ইউজ করতে পারি। বললাম আমি বসাই দিলাম এই সূত্র, বসাই দেওয়ার পর W যেটা নাকি ক্যালসিয়াম কার্বনেটের ভর সেটা আমি এখানে বসাই দিলাম। মলিকুলার মাস হচ্ছে 100 ক্যালসিয়াম কার্বনেটের। আদর্শ চাপ মানে 1 অ্যাটমোস্ফিয়ার, ভি বের করতে হবে, মোলার গ্যাস ধ্রুবক আর 273 কেলভিন। সো এখানে যে ভিটা বের হবে লিটার এককে বের হবে, অ্যাকচুয়ালি সেটা বের হবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কার্বন ডাই অক্সাইডের। খেয়াল করে দেখো এখানে যদি 1 মোল হয়, কার্বন ডাই অক্সাইডের কত? 1 মোল। সো এটা যা এটা তাই, অর্থাৎ এই অ্যান্সারটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আয়তন। এটা লিটার আসবে, তার সাথে 1000 যদি গুণ দেই তাহলে মিলিলিটার অ্যান্সার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথিলিন, যাকে আমরা বলি ইথাইন গ্যাস উৎপন্ন করে। 32 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় এত তাপমাত্রা এত চাপে কত লিটার গ্যাস উৎপন্ন হবে? সো একই সূত্র, এখানে যদি আমরা ক্যালসিয়াম কার্বাইড আর পানি রিঅ্যাকশনটা দেখি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয় আর ইথিলিন গ্যাস হয়। সো আমাকে বের করতে হবে কত লিটার ইথিলিন গ্যাস উৎপন্ন হয়। সো আমার সেই একই সূত্র, খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বাইড 1 মোল, ইথিলিনও 1 মোল। সো সেম, তার মানে এটা যে আয়তন এটা সেম আয়তন। আমি যদি সূত্র প্রয়োগ করি, ভিটা যদি বের করি, আমার জাস্ট মানগুলি বসালেই অ্যান্সার। দেখো আরেকটা আমরা উদ্দীপক হিসেবে একটা অঙ্ক দেখি। ধরো একটা হিমালয় পর্বত, সেই পর্বতে একজন আরোহী ধরো উপরে উঠতেছে। তো যে আরোহী উঠতেছে তার নিশ্চয়ই এনার্জি লাগবে। সো এনার্জি, শক্তির সোর্স বা উৎস হচ্ছে আমাদের গ্লুকোজ। সো গ্লুকোজ থেকে সে শক্তি পাচ্ছে। প্রতি ঘন্টায় তার 35 গ্রাম গ্লুকোজ লাগে। আমরা জানি গ্লুকোজ কি কাজ করে, গ্লুকোজ দহন বিক্রিয়ার মাধ্যমে অনেক এনার্জি রিলিজ করে, যেই শক্তি দিয়ে আমরা চলাফেরা করি। যেমন বিক্রিয়া হচ্ছে এটা, যে গ্লুকোজ প্লাস অক্সিজেন মাইটোকন্ড্রিয়াতে যখন বিক্রিয়া হয় আমরা এটা পাই, সেখানে প্রচুর এনার্জি রিলিজ হয়, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো প্রশ্নটা হচ্ছে এমন যে যেই আরোহী উঠতেছে তার প্রতি ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ লাগে। তাহলে 24 ঘন্টায় মানে একদিনে প্রয়োজনীয় গ্লুকোজের দেহকোষে জারণকালে, মানে যখন অক্সিজেনের বিক্রিয়া হয়, অক্সিজেন সিলিন্ডার, যেহেতু আসলে অক্সিজেন সিলিন্ডার থাকবে, অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন গ্যাসের আয়তন বের করো এসটিপি তে। আচ্ছা দেখো, সো আমাদের রিঅ্যাকশনটা সবার আগে লাগবে। আমরা দেখতেছি এটা 1 মোলের সাথে এটা কত মোল? 6 মোল। আমাদের লাগবে হচ্ছে অক্সিজেন। আচ্ছা, সেই হিসেবে আমাদের বের করতে হবে যে এখানে আমাদের যেহেতু ওই আগের সূত্র আমরা দেখতেছি, এই সূত্র আমরা ব্যবহার করব। W এখানে কত? ভর হচ্ছে গ্লুকোজের 35 গ্রাম। আচ্ছা, সো 35 গ্রাম 1 ঘন্টায় লাগে। তো 24 ঘন্টায় 35 গুণ 24, সো এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়, যেটা আমাদের একদিনের জন্য দরকার। আচ্ছা, সেটা যদি W হয়, W এখানে আমি ধরো এটার মান W আমি পেলাম, আর মোলার মাস হচ্ছে গ্লুকোজের কত? 180 গ্রাম। 180 গ্রাম। আচ্ছা, তারপর হচ্ছে যে মোলার গ্যাস ধ্রুবক, এখানে আমি যদি ভিটা বের করতে চাই, এক পাশে থেকে সবল পাশে নিয়ে গেলাম। তো এখানে ক্যালকুলেশন করে যদি আমি গ্লুকোজেরটা পাই,
তার 6 গুণ, এখানে আমরা দেখতেছি 1 মোল গ্লুকোজ which is equivalent to 6 মোল অক্সিজেন। তো এখন আমরা খেয়াল করে দেখি, তাহলে এই এখানে ক্যালকুলেশনে আমরা দেখতেছি 1 মোলের সাথে 6 মোল লাগে। সো আমি আয়তন বের করব, ধরো গ্লুকোজেরটা বের করলাম, গ্লুকোজের যেটা বের হবে তার 6 গুণ লাগবে অক্সিজেনের, বাস অ্যানসার। এখানে আমাদের অ্যানসার। আরেকটা আমরা করতেছি, দেখো এখানে জ্বালানি রূপে, রকেটের প্রাথমিক জ্বালানি রূপে আমরা তরল হাইড্রোজেন এবং ডাইনামিক টেট্রাঅক্সাইড নিয়ে আমরা দহন বিক্রিয়া করি, দহন না মানে বিক্রিয়া করি, সেখানে নাইট্রোজেন গ্যাস প্রচন্ড বিস্ফোরণ সহ বের হয়ে আসে। প্রশ্ন হচ্ছে যে আমি যদি তরল হাইড্রোজেন এত গ্রাম নিই আর তরল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যদি এত গ্রাম নিই, একত্রে মিশালে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে বলা নাই যে কমপ্লিট কিনা, এখানে যতটুকু কিনা। সো এখানে বিক্রিয়া যা হবে এটা সমান এটা যেটা হয়, আমি কার সাপেক্ষে নাইট্রোজেনকে বের করব? আমি নাইট্রোজেনকে বের করব কার সাপেক্ষে? তো এটার জন্য আমাকে যে কোনো একটা ধরে করলেই তো, যেমন এটা 2 এর সাপেক্ষে কত 3, এটা 1 এর সাপেক্ষে 3, দুইটারই পরিমাণ দাও, দুইটারই W, এখানে যে W দিয়ে করব দুইটারই W দেওয়া, তো কোনটা দিয়ে করব? সো এটা বোঝার জন্য আমাদের এখানে আইডিয়া থাকতে হবে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট মানে সীমিত বিক্রিয়ক, যেটা লিমিটিং রিয়েজেন্ট ওইটার সাপেক্ষে আমার নাইট্রোজেন হিসাব করতে হবে। যেমন দেখো আমরা বিক্রিয়া থেকে দেখি, হাইড্রোজেন 2 মোল আর ডাইনামিক টেট্রাঅক্সাইড হচ্ছে 1 মোল, সমতুল্য। তাহলে এটা যদি 1 মোল হয় সেটা হাফ মোল। এখন দেখি তো এখানে কত মোল, আমরা যদি এটার মোল বের করি W/m, তো মোল বের করলে আমার এটা আসতেছে, আর যদি এটার মোল বের করি তাহলে আমাদের এটা আসতেছে। তাহলে আমরা এই রিলেশনের মাধ্যমে দেখি যে এখানে কি হচ্ছে, যে আমরা বিক্রিয়া থেকে দেখি 2 মোল আর 1 মোল ইকুইভ্যালেন্ট, তো 1 মোল এটা হাফ, অথবা এটা হলে 1.56 মোল লাগে বিক্রিয়া করার জন্য। কিন্তু আমার কাছে এতটুকু হাইড্রোজেনের সাথে এত মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড লাগে, কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে এটা, অর্থাৎ এখানে এটা বেশি। কে বেশি? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বেশি, কম কোনটা? এইটা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়েক্টেন্ট। মূলত এটা যদি একটু বেশি হইতো তাহলে পুরোপুরি বিক্রিয়া করলে আরো নাইট্রোজেন বেশি হইতো। তাহলে নাইট্রোজেন নির্ভর করতেছে কার উপর? এর উপর, কারণ এটা কম বিধায় এটার সাপেক্ষে এটা হচ্ছে, আর যেটা এখানে অতিরিক্ত এটা তো বিক্রিয়া হয়ে যাবে, আর এটা এখান থেকে এটা বিয়োগ দিলে অতিরিক্ত সেটা কিন্তু বিক্রিয়া করবে না। তাই এটা বের করতে গেলে লিমিটিং রিয়েক্টেন্ট যেটা তার উপর নির্ভর করে আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে তো সূত্র তো একটাই, ওই যে আয়তন আমি যে বের করব নাইট্রোজেন গ্যাসের আয়তন, আমাদের ঠিক ওই একই সূত্র আমরা প্রয়োগ করব। এখান থেকে আমি ভি বের করব, আর W হচ্ছে হাইড্রোজেনের, এবং এখানে যে মানগুলো আছে জাস্ট ডাটা থেকে আমি বসাই দিব। যে আয়তনটা পাবো খেয়াল করে দেখো, এই আয়তনটা হচ্ছে হাইড্রোজেন, কিন্তু বের করতে হবে নাইট্রোজেন। আমরা দেখতেছি 2 মোলের সাথে 3 মোল, অর্থাৎ আমি যদি একটু মুছে দেখাই, খেয়াল করে দেখো এখানে 2 মোল হাইড্রোজেনের সাথে হচ্ছে 3 মোল নাইট্রোজেন, তো 1 মোলের সাথে তাহলে কত? 3/2। অতএব আমি যে ভিটা এখানে পাবো তার সাথে 3/2 গুণ করে দিলেই আমি এটার ভলিউমটা আমি এটার ভলিউমটা পেয়ে যাব। এখানে আমাদের আছে। সো খেয়াল করে দেখো, এই সূত্রগুলোর সাহায্যে, যে কোনো সূত্রের সাহায্যে, মানে এটার ফর্মুলার সাহায্যে আমি যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি। খেয়াল করো, আমি এখানে আরেকটা অনেক সূত্র এখানে ব্যবহার করা যায়, যেমন আমি এখানে আগে মোলটা বের করে নিতে পারি। আয়তন বের করার আরো সূত্র আছে, যেহেতু আমরা জানি PV = nRT, অতএব V মানে কি? V = nRT/P। আমি যে কোনো বিক্রিয়ায় মোল বের করে সেই মোল থেকে V বের করতে পারি, অথবা এভাবেও আমি দুটো ইকুয়েট করেও আমি অঙ্কগুলো করতে পারি।